আনসারের মহাপরিচালক তিনি বলছেন যে সকলকেই ট্রেনিং দেওয়া হবে, যাতে কেউ বাদ না পড়ে। সকল বলতে কারা? আমি এই প্রশ্নটাই আনসারের মহাপরিচালক মহোদয়ের কাছে রাখতে চাই। তুমি আমাকে যে প্রশ্নটা করলে যে বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের কোন শ্রেণীর মানুষ সুবিধাভোগী, কাদেরকে ফ্রন্ট লাইনে দেখা যাচ্ছে, যার পরিবারে কেউ কোনোদিন মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, যে কোনোদিন প্রগতিশীল মুভমেন্টের সঙ্গে থাকেনি, যার পরিবারে কেউ কোনোদিন কোনো মুক্তিযোদ্ধা নেই, কারো বাবা মুক্তিযোদ্ধা সম্পর্কে জানে না, তারাই আসছে মুক্তিযুদ্ধের ইতিহাস বদলাতে, তারাই আসছে সংবিধান বদলাতে, তারাই আসছে জাতির পিতা পরিবর্তন করতে। তো যাদের মধ্যে সেই ফিলিংসটি নেই, আমি চ্যালেঞ্জ করে বলছি যে যারা আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, এই 154 জন যাদের নাম ঘোষণা করা হয়েছে, এদের পরিবারে কেউ একজন মুক্তিযোদ্ধা আছে, এরকম খবর আমার কাছে নেই। কেউ এসে মিডিয়াতে বলুক যে আমার পরিবারে কেউ মুক্তিযুদ্ধ করেছে, কারো নেই। সুতরাং তাদের কাছে বাংলাদেশের কোনো ফিলিংস, বাংলাদেশ নিয়ে তাদের কাছে কোনো, বাংলাদেশটা কি, মুক্তিযুদ্ধটা কি, এটা তাদের মাঝে কোনো কাজ করে না, কারণ তারা এই গল্প শুনে বড় হয়নি। আমি আমি একজন প্র্যাকটিসিং মুসলমান, আমি বিসমিল্লাহ বলে ভাত খাই, আমি আজান হলে নীরবতা পালন করি, কিন্তু আমার মাঝে ধর্মীয় গোঁড়ামি নেই, কারণ আমার পরিবার মুক্তিযোদ্ধা, সেকুলার বাংলাদেশ, সেকুলারিজম, এগুলো আমাকে শিক্ষা দিয়েছে। আমি আমার পরিবার থেকে শিক্ষা নিয়েছি, আমার পরিবারে মুক্তিযোদ্ধা আছে, আমি মুক্তিযোদ্ধাদের আদর স্নেহে বড় হয়েছি। কিন্তু যারা আজকে এই মুক্তিযুদ্ধ বদলাতে এসছে, আমি তো চ্যালেঞ্জ করে আবারও বলছি যে তাদের পরিবারে কেউ মুক্তিযোদ্ধা আছে কিনা তারা এসে বলুক মিডিয়াতে, তারা দেখাক যে আমার পরিবারে অমুক মুক্তিযোদ্ধা ছিল। যারা এই বড় বড় কথা বলে, যারা সংবিধান নিয়ে বলে, বঙ্গবন্ধুকে নিয়ে বলে, যারা মুক্তিযুদ্ধকে নিয়ে বলে, এরা এসে বলুক। এরা যে বলে আমরা সবাই রাজাকার, তুমি কি আমি কে, রাজাকার, ওরা তো রাজাকার, ওরা রাজাকারের বংশধর। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে দাদা, এই জায়গায় দাঁড়িয়ে এখন প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদ ইউনূস তিনি তো দেশে নেই, তিনি দেশ ছেড়েছেন, বলছেন চিকিৎসা, কিন্তু আদৌ তিনি দেশে ফিরবেন কিনা সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, অনেকে দেশের ভেতর থেকে প্রশ্ন তুলছেন, দেশের বাইরে থেকে তো প্রশ্ন উঠছেই। তাহলে কি এই জিহাদি ট্রেনিং ক্যাম্প বসিয়ে তিনি গা ঢাকা দিচ্ছেন? এমনকি এই ট্রেনিং ক্যাম্প থেকে যে জিনিসটা উৎপন্ন হবে সেটা তো একেবারে সুখকর নয় গোটা বিশ্বের কাছে। দেখো, জঙ্গিপনা পৃথিবীতে এখন একটা নিকৃষ্ট বিষয়। দেখো, জঙ্গিপনার জন্য ইরাক, ইরান, সিরিয়া, আফগানিস্তান শেষ হয়ে গেছে, পাকিস্তান, কিছুই থাকে না। জঙ্গি যেখানে আছে সেটি আর রাষ্ট্র থাকে না। এই জঙ্গিপনা বাংলাদেশে বৃদ্ধি হলে এই উপমহাদেশের মধ্যে তার প্রভাব পড়বে। এখানে পাকিস্তান যে জঙ্গি গোষ্ঠী, তারা যেভাবে সমর্থন দিচ্ছে, তাদের প্রধান টার্গেট ভারতকে অশান্ত করা। সীমান্তে কেন উত্তেজনা, সীমান্তে কেন উস্কানি, এটা তো পাকিস্তানি মদত। এটা কি বোঝবার জন্য তোমাকে রকেট সায়েন্স পড়তে হবে না যে বাংলাদেশ সীমান্তে জনগণকে লেলিয়ে দিয়ে বিএসএফ কে উস্কানি দেওয়া হচ্ছে, এর জন্য কি কারণে হচ্ছে, এটা জানার জন্য কারো রকেট সায়েন্স পড়তে হয় না। এটি খুব সিম্পল হিসাব যে বাংলাদেশের মাটি থেকে দাঁড়িয়ে দেখো 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে এই জঙ্গিবাদের রাষ্ট্র কায়েম হয়েছিল। সেখানে তার সঙ্গে যোগ হয়েছিল বিচ্ছিন্নতাবাদী উলফা, আসামের যে লিবারেশন ফ্রন্ট যেটা, তো তা দিয়ে তারা জঙ্গি এবং উলফা এক হয়ে বাংলাদেশে ঘাঁটি গেড়ে, প্রশিক্ষণ ক্যাম্প গেড়ে ভারতের উপরই তো আক্রমণ চলছিল, ভারতকে অশান্ত করার কাজ চলছিল। তো এখন যে জঙ্গিপানাটা হচ্ছে তার মেইন টার্গেট হচ্ছে ভারত। ভারতকে অশান্ত করে পাকিস্তান সেটি করতে চায়। দুটো জিনিস, একটি হচ্ছে পাকিস্তান তো আছেই, আরেকটি হলো চায়না। এখন চায়না এবং পাকিস্তান বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, এবং এই সরকার টিকে থাকার জন্য পাকিস্তানের জঙ্গিদের প্রশিক্ষণ নিচ্ছে, চায়নার পরামর্শ আর অর্থ নিচ্ছে। এই দুটোকে কম্বাইন করে তারা এখন ভারতকে অশান্ত করতে চায়। এটা হচ্ছে তাদের মেইন টার্গেট। কোনোদিনই সম্ভব নয়, ভারতকে এভাবে অশান্ত করা যায় না, এবং ভারতের অক্ষুণ্ণতাকে এইভাবে আঘাত হানা যায় না। কিন্তু যে ছবি বাংলাদেশ থেকে আমরা আজকে দেখালাম দাদা, অত্যন্ত ভয়ঙ্কর। দেখো 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 ইন্দিরা, আপনি বাংলাদেশের মানুষ, যায় না এই কথাটিকে একবারে উড়িয়ে দিও না। ধরো সাইফ আলী খানের উপরে যে হামলা হয়েছে, সেখানে একজন বাংলাদেশি সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। একদম 36গড় হামলা দেখো,
তোমার ওয়েস্ট বেঙ্গলের হামলা দেখো, বর্ধমান ব্লাস্ট হ্যাঁ, দেখো, হ্যাঁ। সব জায়গায় কিন্তু বাংলাদেশিদের জঙ্গিদের সম্পৃক্ততার কিন্তু লিঙ্ক আপ পাওয়া গেছে। এবং যেটা সুতরাং আগামী দিনে তখন খুব ক্ষতিকারক দেখো বাংলাদেশের জন্য। দেখো সেখানে দাঁড়িয়ে ইন্দিরা বা ভারতকে এই বিষয়টি উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই যে বাংলাদেশের জঙ্গিপনা হলে ভারতের কিছু হবে না। এটা একটা বোকার মতো কাজ আমি হবে যদি জঙ্গিপনার ভারত কথা এটাকে বলিনি, অবহেলা করে। জঙ্গিপনার কথা বলিনি। যে কথাটা আপনি জানাচ্ছেন যে ভারতকে ধাক্কা দেওয়া অত সহজ নয়, ভারতকে ধাক্কা দেওয়া। এই ধরনের ছোটখাটো দু একটা ঘটনা যেগুলো ঘটছে আমরা দেখছি, এবং ভারত ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে, কারণ বিভিন্ন সীমান্ত দিকে ইতিমধ্যেই নজরদারি বাড়ানো হয়েছে। কিন্তু যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, যে বাংলাদেশ যদি আজকে এইভাবে জিহাদি কার্যকলাপ বাড়ায়, তাহলে তো গোটা বিশ্বের কাছে ঠিক যেভাবে পাকিস্তান আফগানিস্তানের পরিণতি হয়েছে, বাংলাদেশেরও সেটা হবে, যেটা একেবারেই কাঙ্ক্ষিত নয়। আপনার দেশ বাংলাদেশ। দেখো সে পরিণতির দিকে তো যাচ্ছে, আমি সে কথা তো আলোচনায় বললাম যে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যদি এটা কন্টিনিউ থাকে 2-3 মাসের মধ্যেই মানে সমস্ত কাঠামো ভেঙে পড়বে। এমনিতেও তো একটা বিশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে, তো যদি এইভাবে জঙ্গিবাদ চলতে থাকে তাহলে কাঠামো অবশ্যই ভেঙে পড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের জঙ্গিবাদ উৎপন্ন হলে সেটি এশিয়ার জন্য, বিশেষ করে সাউথ এশিয়ার জন্য আরো বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করবে। কারণ যেখানেই তারা দাঁড়াতে পারবে সেখান থেকেই তো তারা ডালপালা গজাবে, যেটি শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশে যে সিকিউরিটি বাহিনীগুলো যেভাবে নজরদারিতে রেখে জঙ্গিমানা রোধ করেছিল। এটা অবশ্যই একটা বড় থ্রেটনিং, সেটা তো বলা যেতেই পারে, কারণ যে ছবি আমরা সেটা দেখছি ভারতে এটা বড় ভয়ঙ্কর। এবং শুধুমাত্র ভারতবর্ষ নয়, গোটা পূর্ব গোলার্ধের কাছেই কিন্তু এটা একটা মাথা ব্যথার কারণ, একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই যে ট্রেনিং চলছে, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, কি বক্তব্য উঠে আসছে আসুন সেটাও শোনাই। আমাদের উপদেষ্টা উনি আপনাদের যে প্রান্তিক পর্যায়ের সকল জনগোষ্ঠীর যে অংশগ্রহণে বাংলাদেশ রাষ্ট্রের যে সার্বিক প্রতিরক্ষার যে কাঠামো, সেই কাঠামো নিয়ে উনি সবসময় স্বপ্ন দেখেন। ওনাকে যখন আমি এখানে নিয়ে এসেছিলাম আমাদের সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, ওনার কাছ থেকে এই আইডিয়াটা এসছে যে আমরা যেন আমাদের তরুণ সমাজকে সকলের অংশগ্রহণে, সকল জনগোষ্ঠীর, মানে কেউ যেন বাদ না পড়ে, কেউ যেন আবার এটা বৈষম্যের মধ্যে না পড়ে, সকলকে একই চিন্তাধারার মাধ্যমে যেন এই প্রশিক্ষণ কর্মসূচিতে সম্পৃক্ত করে আমরা আমাদের সমাজ গড়ার জন্য, আমাদের যে সমাজের যে বিভিন্ন ধরনের হতাশা, দুর্দশা এবং বিভিন্ন ধরনের আছে, যে নিরাপত্তার যে প্রশ্নগুলো আছে, সেই জায়গাগুলোতে কাজ করার জন্য, সচেতনতা তৈরি করার জন্য, এবং সর্বোপরি আমাদের একটা বৃহৎ যে তরুণ সমাজের যে কর্মসংস্থানের যে সমস্যা আছে, সেই জায়গায় কাজ করার জন্য আমরা এই মৌলিক প্রশিক্ষণের উদ্যোগটা গ্রহণ করি।